স্বামী স্ত্রী দেখলেন তাদের প্রতিবেশীরা আতঙ্কিত হয়ে দ্রুত ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে। তারা বিস্ময়ে রাস্তায় বেরিয়ে এলেন আর দেখতে পেলেন যে শহরের মানুষজন যেন পাগলের মতো দৌড়াচ্ছে, ঠিক যেন পৃথিবীর শেষ ঘনিয়ে এসেছে। যদিও জেসনের জানা ছিল না ঠিক কি ঘটেছে, তবুও নিরাপত্তার কথা ভেবে সে সিদ্ধান্ত নেয় তার পরিবারকে নিয়ে সে শহর ছাড়বে। কিন্তু পথেই তারা দেখতে পেল যারা প্রতিবেশী আগে পালিয়েছিল তারা আবার ফিরে আসছে। ব্যাপারটা আরও অদ্ভুত লাগতে শুরু করলো। জেসনের পরিবার ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। এমন সময় তারা যানজটে আটকে যায়। সেই মুহূর্তে তারা জানতে পারে শহর ছাড়ার একমাত্র পথটি সেনাবাহিনী বন্ধ করে দিয়েছে। আকাশে একের পর এক হেলিকপ্টার থেকে ঘোষণা আসছিল। শহরে হঠাৎ করে এক ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং সবাইকে দ্রুত নিজ নিজ ঘরে ফিরে যেতে বলা হয়েছে। জেসন তখন বুঝতে পারে তাদের পুরোপুরি আইসোলেট করে দেওয়া হয়েছে। ঠিক তখনই আকাশ থেকে একটি পাথর বা ধ্বংসাবশেষ পড়ে এবং তারা উপরে তাকিয়ে দেখে ধুলার ঘন কুয়াশা চারপাশে ছড়িয়ে পড়েছে। দুইটি যুদ্ধবিমান গর্জন করতে করতে তাদের শহরের দিকে উড়ে গেল। সবাই হতবাক হয়ে যায় যখন তারা দেখে সেই বিমানগুলো শহরে বোমা ফেলতে শুরু করেছে। জেসনের স্ত্রী বেট তখনই বুঝে যায় যদি তারা সেনাবাহিনীর কথা মতো ঘরে ফিরে যেত তবে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করত। এই সময় যুদ্ধবিমানগুলো ঘুরে রাস্তার দিকেও বোমা বর্ষণ শুরু করে। সবাই তখন বুঝতে পারে সেনাবাহিনী আসলে তাদের ধ্বংস করতে চায়। বেট একটি পাহাড়ের ওপর একটি স্কুল দেখতে পায় এবং পরিবারকে নিয়ে দ্রুত ওপরে উঠতে শুরু করে। পেছন থেকে যুদ্ধবিমান আবার বোমা বর্ষণ শুরু করে, তবে ভালো যে তারা যথেষ্ট দ্রুত ছিল এবং বিস্ফোরণের তরঙ্গ থেকে বেঁচে যায়। লড়তে লড়তে তারা স্কুলে পৌঁছায় এবং বাংকারের দরজায় জোরে জোরে কড়া নাড়ে। দূর থেকে যুদ্ধবিমানের গর্জন আরও তীব্র হয়ে ওঠে। ঠিক যখন বাংকারের দরজাটি বন্ধ হয় তখনই এক বিশাল বিস্ফোরণ ঘটে ওপরে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এমন কি ভাইরাস ছড়িয়েছে যার জন্য সেনাবাহিনী এত বড় পদক্ষেপ নিতে বাধ্য হলো? জেসনের পরিবার কিছুই বুঝে উঠতে পারে না। আপাতত তারা সেই বাংকারেই আশ্রয় নেয়। ভালো খবর ছিল বাংকারে অনেকটা মেয়াদোত্তীর্ণ খাবার মজুদ ছিল, যা 3 জন মানুষের জন্য অনেক দিন পর্যন্ত চলতে পারবে। তবে স্ত্রী বেটের মুখ বিমর্ষ ছিল, কারণ দরজা বন্ধ করতে গিয়ে তার হাত কেটে গিয়েছিল। সে জানত না সে ভাইরাসে সংক্রমিত হয়েছে কিনা, তবে এটা নিয়ে চিন্তা করার সময় তখন ছিল না। জেসন লোহার শিকল দিয়ে বাংকারের দরজা শক্তভাবে বন্ধ করে দিল এবং স্থির করলো আপাতত কিছুদিন ওখানেই লুকিয়ে থাকবে। কিন্তু মাটির নিচে বাংকারে থাকা মোটেই সহজ ছিল না। প্রতিদিন একঘেয়েমি, টিনে সংরক্ষিত খাবার আর পানির জন্য কাদামাটি ভূগর্ভস্থ কূপের পানি। খালি সময় তারা তাস খেলতো, লুকোচুরি খেলতো, কিন্তু বাইরের দুনিয়ার সঙ্গে পুরোপুরি বিচ্ছিন্ন এই জীবনটা ধীরে ধীরে যেন এক প্রকার পৃথিবীর শেষ অনুভূতি তৈরি করছিল। সবচেয়ে আগে ক্লান্ত হয়ে পড়ে তাদের মেয়ে। সে বাবাকে জিজ্ঞেস করে, পাপা, আমরা এখানে আর কতদিন থাকবো? জেসনের এর কোনো উত্তর ছিল না। শুধু এটুকুই বলতে পারে, যখন ভাইরাস চলে যাবে, যখন আবার সবকিছু স্বাভাবিক হবে, তখন আমরা বাইরে যাব। কিন্তু তারা জানতো না এই অপেক্ষা 300 দিনেরও বেশি দীর্ঘ হবে। মেয়েটি মাঝে মাঝেই মায়ের তৈরি প্রতিফলক আয়না দিয়ে বায়ু চলাচলের পথ দিয়ে বাইরে তাকাতো। প্রতিবার সে শুধু ধ্বংসস্তূপে পরিণত এক পোড়া শহর, ছাই ছাই পৃথিবী দেখতে পেত। কোথাও কোনো জীবনের চিহ্ন ছিল না। এসব দেখে ছোট্ট মেয়েটির মনে হতে লাগলো হয়তো তারাই এই পৃথিবীর শেষ জীবিত মানুষ। তখন মা তাকে সান্ত্বনা দিয়ে বলে, হয়তো তোমার বন্ধুরাও আমাদের মতো কোথাও লুকিয়ে আছে। ঠিক তখন মেয়েটি একটি টিনের কৌটা খুলে দেখে সেটা খালি, আর তার পেছনের দিকে ছোট্ট একটা ছিদ্র। সম্ভবত কেউ বা কিছু ভেতরের খাবার চুরি করে নিয়েছে। বেথ তখন বাকি সব টিনের কৌটা পরীক্ষা করে দেখে পুরো 12টি ডিব্বা খালি, যা তাদের 2 সপ্তাহের খাবার ছিল। স্বাভাবিকভাবেই সবাই হতাশ হয়ে পড়ে। বেথ তখন অনুমান করে হয়তো কোনো ইঁদুর বায়ু চলাচলের পথ দিয়ে ঢুকে খাবার নিয়ে গেছে। মেয়ের হতাশ মুখ দেখে জেসন তৎক্ষণাৎ সান্ত্বনা দিয়ে বলে, ছোট খুঁটিনাটি নিয়ে চিন্তা করো না, যদি খাবার শেষ হয়ে যায় আমি ওপরে গিয়ে কিছু জোগাড় করে আনবো। সেই রাতে যখন মেয়ে মায়ের সঙ্গে ব্লক দিয়ে খেলছিল, হঠাৎ পেছন থেকে শব্দ পেল। দেখে একটা ইঁদুর আবার টিন ভেঙে খাবার নিতে চলে এসেছে। জেসন রাগে ফেটে পড়ে। ছুরি হাতে নিয়ে ইঁদুরটিকে টুকরো টুকরো করে ফেলার প্রস্তুতি নেয়। কিন্তু ছোট্ট প্রাণীটা অসাধারণ দ্রুতগতির ছিল। প্রায়ই সে ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছিল। ঠিক তখনই বেথ ঝাঁপিয়ে পড়ে ইঁদুরটিকে ধরে ফেলে। কিন্তু তারা সেই সাফল্যে আনন্দ করার আগেই এক ধরনের টক মশলা মিশ্রিত ঝাঁঝালো গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। আসলে ইঁদুরটা পালাতে গিয়ে একটি তেলবাতি ফেলে দিয়েছিল, যেটা এখন জ্বলতে শুরু করে। জেসন তাড়াহুড়ো করে তা নেভাতে গেলে গরম লোহার সংস্পর্শে তার হাত পুড়ে যায়। তাপমাত্রা বাড়তেই থাকলো। শেষমেশ ল্যাম্পের ঢাকনাটা বিস্ফোরিত হলো। ভেতরের কেরোসিন ছড়িয়ে পড়ে আর সঙ্গে সঙ্গে আগুন লেগে গেল। বেথ সঙ্গে সঙ্গে পর্দা ছেড়ে আগুন নেভানোর চেষ্টা করে। জেসন দৌড়ে গিয়ে পাথরের কল থেকে আধা বালতি পানি এনে আগুনে ছুড়ে দেয়। স্বামী স্ত্রীর আপ্রাণ চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। তারা তখন মেয়েটিকে খুঁজতে বেডের নিচে পৌঁছায়। দেখে সে একটা আয়নায় তাকিয়ে আছে। আসলে আগুনের ধোঁয়া বায়ু চলাচলের পথ দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছিল, আর তার মানে তাদের লুকিয়ে থাকা জায়গাটা যে কেউ ধরে ফেলতে পারে। সবাই নিঃশ্বাস বন্ধ করে চুপ করে বসে থাকে। জেসন ফিস ফিস করে বলে, হয়তো রাতের অন্ধকারেই ধোঁয়াটা ঢাকা পড়ে যাবে। তারা পুরো রাত জেগে কাটায় ভয়ের মধ্যে। ভাগ্য ভালো কিছু অস্বাভাবিক ঘটেনি। কিন্তু সকালে আয়নায় দেখা গেল এক মোটা কালো ছাইয়ের স্তর জমে আছে। ধোঁয়া বেরিয়ে গেলেও
ভেন্টিলেশনের চারপাশে ছাই জমে গেছে, সেটা হয়তো তাদের রক্ষা করেছে। জেসন আর বেথ ঠিক করলো ভেন্টিলেশনটা বাইরে গিয়ে পরিষ্কার করবে। তারা বাংকারের দরজার লোহার চেন খুলে চুপচাপ বাইরে কানের ওপর মনোযোগ দিল। শুনে বুঝলো বাইরে এখন নিশ্চুপ। তারা দরজাটা খুলে বাইরে বেরিয়ে গেল। মেয়েটি এখন একা রয়ে গেল ভেতরে। অনেকক্ষণ কেটে গেল, কিন্তু মা বাবা আর ফিরল না। সে একটা ছোট স্টুলে উঠে দাঁড়ালো আর আয়নার মতো প্রতিফলক দিয়ে বাইরে তাকিয়ে দেখতে লাগলো। তাড়াতাড়ি সে দেখে মা বাবা বাইরে বাংকারের দরজাটা ধামাচাপা দিতে ব্যস্ত। কিন্তু ঠিক তখনই দূরের জঙ্গলে একটা কালো ছায়া সরে যেতে দেখা যায়। মেয়েটি চিৎকার করে বলে, পাপা পেছনে দেখো। কিন্তু মা বাবা এত দূরে ছিল যে তারা কিছু শুনতেই পায় না। ভয়ে জমে যাওয়া মেয়ে এবার সাহস করে বাংকারের সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। বাইরে এসেই বুঝতে পারে তার মা বাবা আর ওখানে নেই। মেয়েটি ভয়ে চিৎকার করে ডাকতে থাকে, মা বাবা। ঠিক তখন একটা হাত তার সামনে আসে। এটা তার লুকিয়ে থাকা মা বাবা। তবে তারা কিছু বলার আগেই হঠাৎ করে একটা বিশাল হরিণের পাল দৌড়ে চলে যায় সামনে দিয়ে। তারা তিনজন কোনো মতে বেঁচে যায়, কিন্তু বেথের দুশ্চিন্তা আরও বেড়ে যায়। এই হরিণগুলো যদি এমনভাবে পালিয়ে যাচ্ছে তবে নিশ্চয়ই কোথাও ভয়ঙ্কর কিছু আছে। সবাই পরিস্থিতির ভয়াবহতা টের পেয়েছিল, তাই তারা দ্রুত দৌড়ে বাংকারের দিকে ফিরে গেল। জেসন দ্রুত কাঠের পাত দিয়ে দরজাটা বন্ধ করে দিল। তারপর শক্ত করে তার লোহার শিকল দিয়ে আটকে দিল। যখন নিশ্চিত হলো যে সবাই নিরাপদে আছে, তখন সে সকলকে চুপ থাকতে বলল। নিজে মনোযোগ দিয়ে বাইরে কি হচ্ছে তা শোনার চেষ্টা করতে লাগলো। ওপরে থেকে সত্যিই পায়ের শব্দ শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ আশপাশের অস্বাভাবিকতা বুঝে গিয়েছে। বাংকারের উপরে কেউ ঘোরাঘুরি করছে, সে যেন কিছু খুঁজছে। একটা ছোট্ট মেয়ে ভয় পেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। বেথ তাকে চুপ করানোর চেষ্টা করছিল, বারবার বলছিল যদি কান্নার শব্দ বাইরে পৌঁছে যায় তাহলে আমরা সবাই শেষ। জেসন এগিয়ে এলো, মেয়েটার মনোযোগ অন্যদিকে সরিয়ে দিতে সব রকম চেষ্টা করলো। ধীরে ধীরে সে শান্ত হয়ে গেল। বেথের চোখ তখনও ভেন্টিলেশনের দিকে আটকে ছিল। তার ভেতরে অজানা এক অস্থিরতা বাড়ছিল। হঠাৎ করে ওপর থেকে একটা তীব্র শব্দ এলো, তারপর ভেসে এলো ভারী পায়ের আওয়াজ। জেসন সেই আওয়াজ অনুসরণ করছিল, আর ঠিক তখনই সেই পায়ের শব্দ থেমে গেল। বাংকারের একদম উপরেই তার কপাল ঘামে ভিজে গেল। যার ভয় তারা পাচ্ছিল সে এবার সত্যিই এসে গেছে। কেউ একজন বাংকারের লোহার ঢাকনাটা জোরে ধাক্কা দিতে লাগলো। শিকল দিয়ে আটকে রাখলেও ভয়টা স্পষ্টভাবে অনুভব করা যাচ্ছিল। ওপরে থাকা সেই অজানা প্রাণী যেন বুঝেই নিয়েছে বাংকারের ভেতরে কেউ আছে। বারবার জোরে ধাক্কা দিতে দিতে লোহার চিন ধরে রাখা খুঁটিগুলো ভেঙে যেতে লাগলো। দরজাটা আর বেশি সময় আটকে রাখা যাবে না। বেথ সাহস দেখালো, সিঁড়ি বেয়ে উপরে উঠল, নিজের শরীরের ওজন দিয়ে দরজাটা চেপে রাখার চেষ্টা করলো। তবু লোহার ঢাকনাটা আস্তে আস্তে খুলে যাচ্ছিল। ঠিক তখনই এক জোড়া সবুজ আলো চমকানো চোখ বাংকারের ভেতর উকি দিল। ভয় মেয়েটি তৎক্ষণাৎ চিৎকার করে উঠল। ঠিক সেই মুহূর্তে জেসন একটা লোহার পাইপ ভেঙে ফেলল, আর সেই পাইপটা দরজার কোনায় ঠেসে গেঁথে দিল। উপরে থেকে আসা চাপ হঠাৎ থেমে গেল। জেসন আর বেথ মিলে আবারও দরজাটা সম্পূর্ণ বন্ধ করে ফেলল। বাইরের পায়ের শব্দ ধীরে ধীরে দূরে সরে গেল, কিন্তু জেসনের শরীর তখনও কাঁপছিল। পরিবারটি সিঁড়ির পাশে চুপচাপ বসেছিল। সম্পূর্ণ ভেঙে পড়েছিল তারা, কারণ এখন তাদের লুকিয়ে থাকার জায়গাটা আর গোপন নেই। কোনো সময় নতুন করে আক্রমণ আসতে পারে, আর ঠিক সেটাই ঘটল। ভান্ডারঘরের আলমারি হঠাৎ নড়তে লাগলো। ওপরে আবার পায়ের ভার শব্দ। মনে হচ্ছিল হাজার হাজার কিছু একসাথে দৌড়াচ্ছে তাদের মাথার উপর দিয়ে। তারপর সেই সব প্রাণীগুলো একত্রিত হয়ে বাংকারের দরজায় আক্রমণ শুরু করলো। এইবারের আঘাত ছিল আগের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। শক্ত লোহার দরজাটাও ভেঙে গেল, আর অন্ধকার বাংকারের মুখে অসংখ্য চোখ জ্বলে উঠল। জেসনের পরিবার আতঙ্কে পিছিয়ে গেল, কিন্তু কিছুতেই রাক্ষসদের থামানো যাচ্ছিল না। জেসন তেল ভরা ল্যাম্প ছুঁড়ে ফেলল, আলমারি ঠেলে দরজার সঙ্গে লাগিয়ে দিল। তবু জানতো এটা বেশি সময় রক্ষা করতে পারবে না। ঠিক তখনই ছোট্ট মেয়েটি মেঝেতে থাকা একটি ভেন্টিলেশন ডাক্ট খেয়াল করলো। জেসন শক্তি দিয়ে সেটি ভেঙে ফেলল, আর নিজের সমস্ত শক্তি দিয়ে স্ত্রী আর মেয়েকে সেই পথে বাইরে ঠেলে দিল। কিন্তু যখন নিজে বের হতে গেল তখন সরু ফাঁকা জায়গায় আটকে গেল। রাক্ষসগুলো তখন প্রায় বাংকারে ঢুকে পড়ছে। জেসন কোনো উপায় না দেখে নিজের হাত ঘুরিয়ে ভেঙে ফেলল। বেথ এক সেকেন্ডও নষ্ট না করে পুরো শক্তি দিয়ে জেসনকে টেনে বের করে আনতে লাগলো। জেসন যখন প্রায় বের হয়ে আসে, ঠিক তখনই এক বিশাল রাক্ষসের পা আগুনের দেয়াল পেরিয়ে তাদের দিকে এগিয়ে এলো, আর জেসনকে ধরে ফেলল। এখন আর তার বাঁচার কোনো উপায় ছিল না। জেসন শুধু স্ত্রীর দিকে তাকিয়ে বলল, মেয়েটা খেয়াল রেখো। পরের মুহূর্তেই সে বাংকারের ভেতরে টেনে নেওয়া হলো। বেথ আর তার মেয়ে হতাশায় ছুটে পালাতে লাগলো। নিচ থেকে তখনও তীব্র সংঘর্ষের শব্দ আসছিল। বেথ জানতো তার স্বামী তাদের সময় দেওয়ার জন্য লড়ছে। ব্যথায় কাতর হয়েও মেয়েকে নিয়ে এসে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে হঠাৎ তারা বুঝতে পারল যেখানে হাইওয়ে ছিল সেখানে এখন বিশাল এক দেয়াল দাঁড়িয়ে গেছে। ঠিক তখনই একটা হেলিকপ্টার আকাশ থেকে উড়ে এলো। তার তীব্র আলোতে মা আর মেয়ের অবস্থান স্পষ্ট হয়ে গেল। এখন তাদের পালানোর আর কোনো উপায় ছিল না। তাদের সামনে তখন দেখা গেল আকাশ থেকে বিশাল এক জাল নিচে নেমে এলো, আর বেথ ও তার মেয়েকে জড়িয়ে ধরে ফেলল। জালের ভেতর থেকে বেথ দেখল সবুজ চোখওয়ালা অদ্ভুত সব ছায়া তাদের দিকে এগিয়ে আসছে। ঠিক তখনই বোঝা গেল এই ছায়ামূর্তিরা আদতে রাক্ষস নয়, তারা ছিল হ্যাজম্যাট স্যুট পরা সৈনিক। তবে এখন মা ও মেয়ে
ছিল তাদের ইচ্ছার উপর নির্ভরশীল। একজন সৈনিক সামনে এগিয়ে এসে একটা বড় ইনজেকশন বের করলো। প্রথমে মেয়েটির গলায় ঢুকিয়ে দিল, তারপর মায়ের। ইনজেকশনের পরপরই দুজনের গলা থেকে কালচে রঙের রক্ত বের হতে লাগলো। সৈনিক সঙ্গে সঙ্গে ঘোষণা করলো তারা দুজনেই সংক্রমিত। তার আদেশে বাকি সৈনিকরা অস্ত্র ত্যাগ করলো। প্রস্তুতি শুরু হলো মা মেয়েকে সেখানে শেষ করে দেওয়ার। আসলে ভাইরাস যখন প্রথম ছাড়ায় তখনই এই ছোট্ট শহরের অনেকেই তাতে আক্রান্ত হয়ে পড়ে। এই ভাইরাস বাতাসে ছড়াতো আর সংক্রমণের গতি ছিল ভয়াবহ। বড় সমস্যা ছিল আক্রান্তরা নিজেরাও জানতো না যে তারা সংক্রমিত। সেনাবাহিনীর কাছে একমাত্র উপায় ছিল সংক্রমিতদের ঠান্ডা মাথায় মেরে ফেলা। যখন বেথ বুঝলো তার মেয়েটাকেও তারা ছাড়বে না, সে হঠাৎ রাগে ফেটে পড়ল। তার মুখে তখন কালো দাগ ফুটে উঠল। কিন্তু কিছু করার আগেই এক সৈনিকের গলা থেকে রক্তের ফোয়ারা বেরিয়ে এলো। সে আর কেউ নয়, মৃত্যুর মুখ থেকে ফিরে আসা জেসন। তখন তার চোখ রক্তবর্ণ হয়ে উঠেছিল। তার শরীর ছিল আগের চেয়ে অনেক শক্তিশালী। সবাই বুঝে গেল জেসন এখন এক সংক্রমিত রূপে রূপান্তরিত। কিন্তু সেই অতি মানবীয় শক্তি দিয়েও সে সৈনিকদের গুলির সামনে টিকে থাকতে পারল না, মাটিতে লুটিয়ে পড়ল। তবু এই অল্প সময়েই বেথ ও তার মেয়ে জালের ফাঁদ থেকে বের হয়ে পালিয়ে গেল। সৈনিকরা ছুটোছুটি শুরু করলো তাদের খুঁজতে। তবে তারা জানতো না এখন বেথও এক ভয়ঙ্কর রূপে রূপান্তরিত। সে কয়েকজন সৈনিককে মুহূর্তেই হত্যা করল। তবে শেষমেশ গুলিবিদ্ধ হয়ে একটি গাড়ির ছাদে পড়ে গেল। অন্ধকারে লুকিয়ে থাকা ছোট্ট মেয়েটি সবকিছু দেখছিল। মা বাবার এই অবস্থা দেখে সে নিজেও রাগে রূপান্তরিত হয়ে গেল। এক লাফে সে এক সৈনিককে মাটিতে ফেলে দিল আর তাকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই বেথ সময় মতো এসে তাকে থামিয়ে দিল। সে চাইছিল না তার মেয়েও এক নিষ্ঠুর দানবে পরিণত হোক। সে মেয়েটিকে শান্ত করল। ধীরে ধীরে মেয়েটির রূপান্তর থেমে গেল। তার শিরার সবুজ আভা মিলিয়ে গেল আর সে আবার একজন মানুষে ফিরে এলো। তবে দুর্ভাগ্যজনকভাবে সেই সৈনিকটি এতক্ষণে সংক্রমিত হয়ে গেছে। তার নিরাপত্তা স্যুট ছিঁড়ে গিয়েছিল এবং ভাইরাস ধীরে ধীরে তার দেহে ছড়িয়ে পড়ছিল। কিন্তু অবস্থা ছিল খুবই নাজুক। জেসন মেয়ের মুখ দেখল, তার পরিচিত আদরপূর্ণ ভঙ্গিতে বিদায় জানালো আর চিরদিনের জন্য চোখ বন্ধ করল। ঠিক তখনই আরেকটা হেলিকপ্টার এসে উপস্থিত হলো। বেথ তার মেয়েকে নিয়ে পালিয়ে গেল। যখন তারা ময়লার পাহাড়ের মধ্যে লুকাচ্ছিল তাদের সামনে এক গোপন ভূগর্ভস্থ সুড়ঙ্গ দেখা দিল। হঠাৎ এক আলো পড়ল তাদের ওপর। দেখতেই পারল তারা সামনের বাড়ির সেই ছোট্ট ছেলেটি ছিল। তাদের পেছনে পেছনে ছেলেটি চলতে লাগলো। এক বাঁক ঘুরতেই তাদের সামনে ভূগর্ভস্থ এক ভাঙা দরজা দেখা দিল। অনেক পরিচিত মানুষ লুকিয়েছিল, আসলে অনেক বেঁচে থাকা মানুষ। বেঁচে থাকার জন্য তারা অন্ধকারে যেমন মাউসের মতো জীবন কাটাচ্ছিল। জেসনের পরিবার প্রতিদিন এই রাক্ষসদের হাত থেকে বাঁচার জন্য পালাচ্ছিল, কিন্তু আসলে সাধারণ মানুষের চোখে তারা নিজেই এক রাক্ষসে পরিণত হয়ে গিয়েছিল। যদি তাদের কথোপকথনে মনোযোগ দেওয়া হয় তাহলে মনে হবে তারা আগেই জানতো তাদের সংক্রমিত হওয়া সত্য, আর রাগে তারা বদলে যায় ভয়ানক রূপে। এই কারণেই তারা বারবার মেয়েকে বলতো রাগ করিস না। তো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। আপনাদের কাছে একটাই অনুরোধ, ভালো লাগলে একটি লাইক করবেন। ধন্যবাদ সবাই।